সুপ্রিয় দর্শক, আজ ঐতিহাসিক ৭ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যে দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমকে সেনানিবাস থেকে সিপাহীরা কাঁধে কাঁধ মিলিয়ে মুক্ত করেছিলেন এবং ১৯৭৫ সালে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের সেই হত্যাকাণ্ডের পর বাংলাদেশে যে অস্থিরতা এবং রাজনৈতিক অস্থিরতা থেকে শুরু করে রাজনৈতিক সংগঠনগুলোর অস্থিরতার মধ্য দিয়ে আজকের এই ৭ই নভেম্বর কিন্তু শেখ মুজিবুর রহমানের সেই হত্যাকাণ্ডের পর থেকে এই দিনে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরত্বের প্রজ্ঞা এবং মেধার কারণে কিন্তু বাঙালি জাতি একটি মুক্তির স্বাদ পেয়েছিল। সেই দিবস উপলক্ষে আমাদের এশিয়ান টেলিভিশনের বিশেষ আয়োজন। এই আয়োজনে কথা বলার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমাদের সবার মধ্যমণি রয়েছেন ডাক্তার আব্দুল আল মামুন, চেয়ারম্যান ডেমোক্রেসি ডাচ বাংলাদেশ ও শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে স্বাগত। এবং আরেকজন অতিথি রয়েছেন ডাক্তার পারভেজ রেজা কাকন, সহসভাপতি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ও স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আপনাদের দুজনকেই স্বাগত আজকের এই আলোচনায়। আপনারা জানেন যে আজকে সঙ্গত কারণেই জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসে এই অনুষ্ঠানটি আমরা করতে পারছি, যদিও গত 15 বছর ঘটা করে এই দিবসটি পালন করা হয়নি এবং একসময় এই দিবস উপলক্ষে একটি জাতীয় রাষ্ট্রীয় ছুটি ছিল, ভূতপূর্ব সেটি এখন হয়ে গেছে এবং এখন কিন্তু সেটি আর করা হয় না। যদিও এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপট আমরা প্রথমেই জানতে চাইব ডক্টর আব্দুল আল মামুন আপনার কাছে। আপনি তো এই বিষয়ে অনেক গবেষণা করেছেন এবং লেখালেখিও করেছেন এবং আজকের এই দিনে আসলে এই দিবসটির যদি তাৎপর্য নতুন জেনারেশনে আমরা জানাতে চাই, তাহলে আমরা একেবারে সংক্ষেপে কি জানাতে পারি? আমি প্রথমেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে শুরু করছি এবং জাতির গঠনে এবং জাতির উন্নয়নে, ভাগ্য পরিবর্তনে তার যে অবদান তা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। আপনি বলছেন যে নতুন প্রজন্মের জন্য এটা ৭ই নভেম্বর কেন গুরুত্বপূর্ণ। আমি ঐতিহাসিক বিষয়গুলো আমরা আসলে সবাই জানি। সেটা ৩ তারিখে একটা সেনাবাহিনীতে বিদ্রোহ হয়েছিল এবং বলা হয় যে এটি যতটা না সুগঠিত ছিল বা দেশের জন্য প্রয়োজন ছিল, সেটি আসলে বা সেনাবাহিনীর যে আবেগ অনুভূতি ওই সময় তার বিপক্ষের একটা অবস্থান এবং হয়তোবা বুঝতে একটু সময় লেগেছিল সেনাবাহিনীর সাধারণ সদস্যদের যে তারা ভুল পথে পরিচালিত হয়েছে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের কারণে এবং এটি সম্ভবত দেশে উত্থিত কোনো বিপ্লব নয়, এটির শেকড় অন্য জায়গা বা বহু দূরে। সেটি হয়তো বা তারা একটু বুঝতে সময় লেগেছিল, বাট 3 দিনের মধ্যে আসলে তারা বুঝে যায় যে তাদেরকে ভুল বোঝানো হয়েছে, বা যে বিপ্লবটির প্রয়োজন নেই সেই বিপ্লবের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, যেটা রাষ্ট্র, সমাজ এবং সেনাবাহিনীর বিশেষত এটার বিপক্ষে এবং কিছু মানুষের, 2জন সেনা অফিসারের হয়তোবা যে দুজন সেনা অফিসার ইচ্ছা এটা হয়েছে, খালেদ মোশাররফ এবং সাফায়াত জামিল। এবং আরেকটি বিষয় আমি একটু বলে রাখতে চাই যে যদিও দুঃখজনক ঘটনাটি 15 আগস্টের, বাট যাদের পতন ঘটলো 15 আগস্টে, যে শক্তিটি একসময় মনে করা হচ্ছিল যে এটি বোধহয় তাদের বিপক্ষের কোনো অবস্থান, কিন্তু একটু সময় লাগেনি, মাত্র 3 দিনের মধ্যে বুঝতে পেরেছিল সেনাবাহিনীর সদস্যরা বা অন্যান্য অফিসাররা যেটি তাদের সপক্ষের কোনো একটি বিষয় কিনা। ইন্টারেস্টিংলি ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো না কোনোভাবে সংযুক্ত থাকে ইতিহাসের সঙ্গে। যখন 4 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খালেদ মোশাররফের মা এবং তার ভাই রাশেদ মোশাররফ তাদের নেতৃত্বে যে মিছিল হয়, এটা মূলত ছাত্র ইউনিয়ন এবং ছাত্র লীগের অংশগ্রহণে হয়েছিল, কিন্তু সেই মিছিলটি শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু তার গন্তব্য ছিল 32 নম্বরের বাড়ি। এটা আর একটা ঘটনা যে তাহলে কি এই বিপ্লবের সঙ্গে যারা ওই সময়ের পরাজিত শক্তি, যাদেরকে উৎখাত করেছিল সেনাবাহিনী, তাদের কোনো সম্পর্ক কিনা, এটা একটা সিগনিফিকেন্ট স্টোরি। এবং 3 এবং 4 তারিখে সমর সেন, ওই সময় ভারতের যে হাই কমিশনার, তার যে দৌড়ঝাঁপ ছিল, পার্টিকুলারলি খালেদ মোশাররফকে মেজর জেনারেল বানিয়ে সেনাবাহিনীর প্রধান করা, এবং দ্বিতীয়ত যে রাষ্ট্রপতি যে পরিবর্তন প্রক্রিয়া, তার যে ভূমিকা, এই দুটো ইনসিডেন্টস আসলে 2 দিনের মধ্যে খুব সিগনিফিকেন্ট ছিল সাধারণ সৈনিকদের বোঝার এবং সাধারণ মানুষদেরও বোঝার যে আসলে বিপ্লবটি জিয়াউর রহমান সাহেবকে যে বন্দি করা হলো বা তাকে উৎখাত করা হচ্ছে, তার জীবন সংহারের আশঙ্কা দেখা দিয়েছে, এটি আসলে অন্য জায়গা থেকে কলকাঠি নাড়ানো হচ্ছে। সাথে সাথে আপনি জেনে থাকবেন যে কর্নেল তাহেরের ভূমিকা নিয়ে আমরা কথা বলি এবং তারা আগেই সৈনিক সংঘ নামে যে সংগঠনের মাধ্যমে সেনাবাহিনীর মধ্যে গিয়ে সমাজতান্ত্রিক মনোভাব
বা তাতে আপনার ঘি ঢালা সেনাবাহিনী যে বঞ্চিত হয়েছে, বা সেনাবাহিনীর যে আমরা বলি চেন অফ কমান্ড, সেই চেন অফ কমান্ডটা যে ভেঙে গিয়েছে, সেটার যে সুযোগ নয় সেটা তারা নিতে চেয়েছিল। এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ওই দুটো পয়েন্টের বাইরে গিয়ে বলছি আমি, ইন্ডিয়ান আধিপত্যবাদ বা আওয়ামী লীগের সংযোগের বাইরে, যে জিয়াউর রহমান সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন 24শে অগস্ট, এবং যদি আপনি হিসাব করেন তাহলে 67 বা 68 দিনের মাথায়, তাহলে জিয়াউর রহমানকে সেনাবাহিনীর এই উশৃঙ্খলতার জন্য দায়ী? জিয়াউর রহমানকে সেনাবাহিনীর যে যারা সিপাহী তাদের যে শোষণ, নিপীড়ন, নির্যাতন তারা সহ্য করেছিল পাকিস্তান আমলে, সেটা থেকে মুক্তির জন্য দায়ী? সম্ভবত উত্তরটা না। কারণ হচ্ছে মাত্র 68 দিনের মধ্যে জিয়াউর রহমান এমন কোনো অবস্থায় সেনাবাহিনীকে নিয়ে যাওয়ার কথা না যে কারণে সেনাবাহিনীর সদস্যরা মনে করবে যে তারা সেনাপ্রধানের দ্বারা বঞ্চিত হচ্ছে, যে সেনাপ্রধান তাদের রাইট এনশিওর করছে না। আসলে বিষয়টা সেটি নয়। এই অনুধাবনগুলো থেকেই আসলে 3 তারিখ রাতে যখন ওনাকে বন্দি করা হলো, এবং পরবর্তীতে যখন আপনার 2-3 দিনের ঘটনা প্রভাবে বুঝে যায়, যে ঘটনা আমি উল্লেখ করলাম, যে আসলে এটি কারো ব্যক্তির স্বার্থে ঘটছে, সেনাবাহিনীর বীরত্বের স্বার্থে না। একই সাথে এটা আমাদের ভুলে গেলে হবে না, সেটা হচ্ছে সেনাবাহিনীতে জিয়াউর রহমানের তুমুল জনপ্রিয়তা ছিল দুটো কারণে। একটি হচ্ছে তার যে চরিত্র, সততা, নেতৃত্ব গুণাবলী, দেশপ্রেম, মুক্তিযুদ্ধে তার অবদান, এটি একদিকে রাখতে চাই আমি। কিন্তু আরেকটি কারণে উনি মানুষের মণিকোটায় ছিলেন, সেনাবাহিনীর সদস্যরা ছিলেন, সেটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়ার কারণে। এই সবগুলো বিষয় একটা দোলাচলে ফেলে দিয়েছিল আসলে যারা বিপ্লবটা যখন হয়েছিল, সেটা তারা বুঝতে পেরেছিল যে বিপ্লবটা আসলে সত্যিকার অর্থে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য নয়। এই বিপ্লবটা একটা গোষ্ঠীর বা একটা কুচক্রী মহলের সংগঠিত বিপ্লব। এবং সত্যি কথা বলতে, যখন আপনি পড়বেন এই 7ই নভেম্বরকে, দেখবেন যে খালেদ মোশাররফ যে এই বিপ্লবটা খুব পরিকল্পিতভাবে করেছিলেন তার ছিটে পোটাও দেখতে পারবেন না। এবং পুরো ঘটনা প্রবাহ, জিয়াউর রহমানকে বন্দি করা, তারপরে আপনার খন্দকার মোশতাকের কী হবে, ডালিমদের সাথে নেগোসিয়েশন, থাইল্যান্ডে 15 জন অফিসারকে পাঠিয়ে দেয়া, পুরো প্রক্রিয়াটার কেমন করে, এবং জিয়াউর রহমানের ইভেন আপনি দেখেন যে আপনি এটা আরও একটু ডিপে যদি যান, যে জিয়াউর রহমানের কাছ থেকে যে স্বাক্ষরটা নিবে পদত্যাগপত্রে, কেউ যেতে কিন্তু রাজি হচ্ছিল না, এবং কেউ তাকে ফেস করতে রাজি হচ্ছিল না। অথচ কিন্তু জিয়াউর রহমান নির্দ্বিধায় এটা স্বাক্ষর করে দিয়েছেন। একই সাথে উনি তখন এরকম স্টোরি আমরা শুনি, বলেছেন সেনাবাহিনী অফিসারদের লেখা, যে উনি তখন নিশ্চিত হয়েছেন যে ওনাকে এখন এই বাসা ছেড়ে হয়তো বা কোনো নর্মাল বাসা যেতে হবে, সেখানে কম দামে কোথায় বাসা পাওয়া যাবে 700-600 টাকায়, 2000 টাকা তার পেনশন। উনি কিন্তু এই চিন্তা শুরু করেছিলেন, এবং খুব স্বাভাবিক ছিলেন, অস্থির ছিলেন না। এই ঘটনায় এটা বলা বোধ হয় অন্যায়, যতটুকু পড়ে বুঝেছি একটা অস্থির সময় পার করেছেন। কিন্তু সম্ভবত উনিও বুঝতে পারেননি যে এটা একটা, এই যে কুটা হচ্ছে বা এই যে বিপ্লব সংগঠিত হয়েছে, এটা বেসিক্যালি ওয়েল কোঅর্ডিনেটেড না, বা এটা আসলে সেনাবাহিনীর সদস্যদের সেই ভূমিকাটা ছিল না। আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট স্যার, আমি একটু যোগ করতে চাই। 15 আগস্ট থেকে 7ই নভেম্বর, এই যে সময়টা রাষ্ট্রের মধ্যে একটা, আমরা ঠিক এখন যে সময়টা পার করছি, আমরা দেখছি যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, মানুষের নানা ধরনের কিন্তু এখন অপ্রাপ্তি রয়েছে আমরা দেখতে পাচ্ছি সমাজে। কিন্তু ওই সময়টাও ঠিক একই অস্থিরতা সেই সময় থাকার কথা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু সেটি কন্ট্রোল করেছেন। আসলে এই যে তার প্রজ্ঞা এবং ঠান্ডা মাথায় এই বিপ্লবকে কিন্তু তিনি কন্ট্রোল করে দেশের মানুষের জন্য কল্যাণকর একটা সমাধান নিয়ে এসেছেন। তো এই যে 2 মাস কিছু সময় এই বেশি, এই সময়টা উনি কিভাবে কন্ট্রোল করলেন, এটি আসলে আপনি একটা জিনিস তাহলে একটু পেছনে আপনাকে যেতে হবে ইতিহাসের আলোচনায়। সেটা হচ্ছে যে আমাদের যে মুক্তিযুদ্ধ হলো, সেই মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষাটা কি ছিল? মূল একটা শব্দ, শোষণ এবং বৈষম্যের বিরুদ্ধে আমরা যুদ্ধটা করলাম। এবং আরেকটা সম্মত জিনিস ছিল যে স্বাধীনতা যুদ্ধের সময় সবসময় যেটা থাকে একটা নিউক্লিয়াস, সেটা হচ্ছে যে আমার এন্টিটি কি, যে আমি কে। এখন আপনি দুটো ন্যারেটিভ, দুটো জিনিস করলেন মুক্তিযুদ্ধের পরে। আপনি মুক্তিযুদ্ধে বিজয়ী হলেন, কিন্তু আপনি একটা আধিপত্যবাদের মধ্যে শৃঙ্খলিত হলেন ভারতের সাথে চুক্তি করে। তার মানে আপনাদের স্বাধীনতা সেটা কতটুকু অর্জন করলো, এটা কিন্তু একটা কনফিউশন মানুষের মধ্যে ছিল। দ্বিতীয় হচ্ছে যে আপনি মুক্তিযুদ্ধ করলেন, আপনার এন্টিটি কি। তখন এই যে বাঙালি, বাংলাদেশি, এই যে বাংলাদেশি যে ধারণাটা, আমি বাংলাদেশ হলাম, এই যে বাংলাদেশের ধারণাটা আপনার জাতিগতভাবে কিন্তু সংযুক্ত। তাহলে বাঙালি না বাংলাদেশি, এই ডেফিনেশনটার আকাঙ্ক্ষা বোধহয় মানুষের মধ্যে ছিল, যে কারণে কিন্তু জিয়াউর রহমান যখন বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলছে, তখন ওভারওয়েলমিং সাপোর্ট তার দিকে গেছে। আসি আপনার ওই, তার মানে এটা একটা জিনিস ছিল যে এই যে শোষণ, বঞ্চনা, এটা থেকে মুক্ত দেখেন যে হ্যাঁ, ইসলামের প্রতি ওনার মানুষের আবেগকে বুঝতে পারা, গ্রাসরুট লেভেলে পৌঁছানো, সেই কাজটা উনি করেছেন। এবং যে প্রশ্নটা আপনি করলেন তার একটা ছোট্ট স্টোরি আপনাকে বলি। 7ই নভেম্বর যখন উনি
একটা তো দোলাচল ছিল যে রেডিওতে বক্তব্যটাকে উনি রেডিও স্টেশনে দেবেন নাকি ক্যান্টনমেন্ট থেকে দেবেন। যদিও কর্নেল তাহেরের ট্র্যাপে না পড়ে উনি ক্যান্টনমেন্ট থেকে এই বক্তব্যটা দেওয়া হয়েছিল। তখন উনি প্রথম যে নেগোসিয়েশনটা করেন, ওনাকে যখন সৈনিকদের মাঝখানে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে সৈনিকরা তো অনেক কিছু, তার আগে একটা টিম যায় আমরা জানি, ওই টিম মোটামুটি সেটেল করে জিনিসটাকে। এর পরবর্তীতে উনি ওখানে যান এবং উনি একটা পর্যায়ে কিন্তু উনি ব্যর্থ হয়ে উনি ওনার ওনার বেল্ট খুলে ফেলে দেন, বলছে এই সেনাবাহিনীর দায়িত্ব আমি নেব না, আপনারা যদি আমার কোনো কথাই না শোনেন তাহলে এই সেনাবাহিনীর দায়িত্ব আমার পক্ষে নেওয়া সম্ভব না। উনি ওনার বেল্টটা ছুঁড়ে ফেলে দেন। এটা এই অর্থে বোঝাতে চেষ্টা করছি আমি যে সেই ওনার মধ্যে সেই আবেগ, নেতৃত্বের গুণ এবং মানুষেরকে কীভাবে কনভিন্স করতে হয় বা নেতৃত্বটা নিতে হয়, এটা উনি তখন দেখিয়েছিলেন। এটা সিম্বলিক এই কারণে আমি বলি, সেটা হচ্ছে যে যখন আপনি এটা শুধু ছুঁড়ে ফেলা ছিল না, রেসপেক্টটাও কিন্তু উনি আর্ন করেছেন। এবং তখন নিঃশব্দ, আমরা যেটা পড়েছি যে নিশ্চুপ হয়ে যায়, পিন পতন নীরবতা তৈরি হয় অডিটোরিয়ামে। এবং তখন উনি ওনার বক্তব্য দেন এবং বলে যে আমি ধাপে ধাপে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এবং আপনি যদি ওই সময় দেখেন, হ্যাঁ এটা একটা ডিবেট আছে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, দেওয়া হয়নি, আমি সমবেদনা জানাই ওইসব পরিবারের প্রতি। বাট একই সাথে তখন সেনাবাহিনীতে শৃঙ্খলা ফেরানোর জন্য, দেশের শৃঙ্খলা ফেরানোর জন্য এই কোর্ট মার্শালটা জরুরি ছিল কিনা সেটাও কিন্তু ইতিহাসের প্রশ্ন। আমি বলছি না যে সেটা সঠিক বা বেঠিক কি হয়েছে, বাট সেটা সেটা আইনেই হয়েছে। হয়তো ওই পরিবারগুলো অন্য আর্গুমেন্ট থাকতে পারে, কিন্তু সেনা আইনেই হয়েছে এবং সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে এই যে বিশৃঙ্খল একটা অবস্থা এবং সেটাকে একটা সুশৃঙ্খলতার দিকে আনা, আমার ধারণা তিনটা জিনিস এখানে ওনার পক্ষে গেছে। একটা হচ্ছে যে ব্যক্তি হিসেবে তার যে সাহস এবং মুক্তিযুদ্ধের যে ঘোষণা দেওয়ার মধ্যে তার যে অর্জন, সেটি একটি। দ্বিতীয়ত হচ্ছে যে ওনার সততা। উনি সেনাবাহিনীতে, আমরা সেনাবাহিনীকে উনি সব সময় যে লুটপাট, লুণ্ঠন, রেশন, অনেক স্টোরি আমরা জানি ওনার। তার আগের, আমি নামটা ইচ্ছা করেই বলছেন, তার আগের সেনাবাহিনী প্রধান ছিলেন যিনি, কিন্তু তার থেকে তিনি মুখ ফিরেও তাকাননি এই সময়। এটা তো দুই। আর তিন নম্বর হচ্ছে যে উনি যে একজন প্যাট্রিয়ট বা একজন দেশপ্রেমিক নেতা, সেটা বোধহয় তখন আর অল্টারনেটিভ ছিল না আসলে। এবং মানে ইতিহাসের বাঁকে উনি যে মহানায়ক হয়ে উঠলেন, অনেকে অনেক ধরনের স্টোরি বলে ওনাকে ছোট করার চেষ্টা করা হয়েছে, 7ই নভেম্বর নিয়ে নানান রকম গল্প তৈরি করা আছে। কিন্তু যারা ওই সময় সাক্ষী, যারা ওনার সঙ্গে ছিলেন, উনি কিন্তু ইতিহাসের মহানায়ক হয়েছেন। ইতিহাসের বাঁকে যেটা হওয়ার কথা ছিল একরকম হয়েছে আর এক রকম। যেমন দুটো ছোটো উদাহরণ দেয় আপনাকে, যে মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের, কিন্তু সেই সুযোগটা তিনি নিয়েছেন কিনা সেটা নিয়ে ডিবেট আছে। কিন্তু জিয়াউর রহমানের ঘোষণা সারা দেশ জানে, সারা জাতি জানে, এবং তার ফরমাল ঘোষণাতেই আমরা যুদ্ধ করেছিলাম যে এটা প্রমাণিত। তার মানে হওয়ার কথা ছিল একটা, হয়েছে আর একটা। আর একজন যিনি আমাদের, যার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, যিনি মহানায়ক হওয়ার কথা, যিনি দেশকে, গণতন্ত্র দেশে প্রতিষ্ঠা করার কথা, আপনার মিডিয়া স্বাধীনতা নিশ্চিত করার কথা, শোষণমুক্ত বাংলাদেশ গড়ার কথা, আপনার অর্থনৈতিক উন্নয়নের জন্য করার কথা, দুর্নীতি কমানোর কথা, উনি হয়ে গেলেন উল্টোটা। 25 জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠার মধ্যে পুরো অন্য রোল নিয়ে নিলেন। উনি দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, মিডিয়া। তাহলে এখানেও কিন্তু দেখেন আবার অ্যান্টিথিসিস হয়ে গেছে, অর্থাৎ হওয়ার কথা ওনার হয়ে গেছে জিয়াউর রহমান। এটা তার অবদান, ব্যক্তিগত তার যোগ্যতা, নেতৃত্ব সবকিছু মিলে। আমরা আবার আসবো একটু ডাক্তার পারভেজ রেজা কাকুন আপনার কাছে যেতে চাই। স্যার একটি কথা বললেন যে আসলে ওই সময় ভারতের সাথে চুক্তি করে যে ভারতমুখী আওয়ামী লীগের সাথে যে একটা লিগেসি আমরা বলবো, এটি আমরা 24-এও দেখলাম যে পালিয়ে ঠিক উনি ভারতেই গেলেন এবং সেখানে উনি এখন পর্যন্ত সেখান থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন, যদিও বাংলাদেশে সেটি নিষিদ্ধ। তো সেই জায়গা থেকে আমরা যদি বলি যে এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের যে বার্তা, যেটি ছিল যে বাংলাদেশিদের, বাঙালির, আমরা আসলে এই দেশের যারা জন্মগ্রহণ করেছি তাদের যে দেশপ্রেম, সেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিশ্চিত করতে পেরেছেন কিনা? ধন্যবাদ। অবশ্যই সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিশ্চিত করতে পেরেছিলেন। প্রথমত আমিও একটু ফিরে পিছনের দিকে যেতে চাই। মামুন ভাই যেটা বললেন সেটা হচ্ছে যে যিনি নায়ক হওয়ার সুযোগ ছিল, স্বাধীনতা যার নামে, মানে স্বাধীনতার যুদ্ধটা যেখান থেকে শুরু হওয়ার কথা ছিল, তিনি কিন্তু স্বেচ্ছায় আত্মসমর্পণ করে পিন্ডি চলে গেলেন। যেখানে ওনাকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য তার দলের পক্ষ থেকে যখন রেকর্ডার নিয়ে যাওয়া হলো, উনি বললেন নাকে তেল দিয়ে ঘুমো, হরতাল ডেকেছে 27 তারিখ। সেখানে নিজের জীবন, নিজের পরিবার সব কিছুকে মানে অত্যন্ত বিপন্নতায় ফেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু উই রিভোল্ট বলে সেই 25শে মার্চের রাত্রে কিন্তু সেই মানে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। তো সেদিন উনি যে দেশপ্রেমের স্বাক্ষর রেখেছিলেন, সেই একই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা দেখেছি আবার যখন 75 সালে এই যে নভেম্বরে
যে সংকটটা তৈরি হয়েছিল, আমরা যখন শুনেছিলাম ৭১-এর সেই ২৫শে মার্চের রাতে যে আমি মেজর জিয়া বলছি, ঠিক আবার দেখেন ৭৫-এ এসে আমি মেজর জেনারেল জিয়া বলছি। অর্থাৎ যে ইমোশন, যে সংবেদনশীলতা, যে কণ্ঠ শুনে দেশের মানুষ উদ্দীপ্ত হয়েছিল যে হ্যাঁ, আমাদের একজন নেতৃত্বে আছেন, আমরা এখন যুদ্ধ করব, যে বৈষম্য এবং শোষণের বিরুদ্ধে, যে আমাদের যে দীর্ঘদিনের যে সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, তখন বাকশালী না, আমি ৭১-এর কথা বলছি, সেই সময় মানুষ যখন নেতৃত্বের ইয়াটা ফিরে পেয়েছিল, পরবর্তীতে ৭১ থেকে ৭৫ এই মাঝখানে যে সময়টা, তখন জিয়াউর রহমান সাহেবের যে ভূমিকাগুলি ছিল, তখন মানুষ বুঝতে পেরেছিল যে উনি ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, বরঞ্চ দেশপ্রেম থেকেই সেই সময় নিজের জীবন বিপন্ন করে স্বাধীনতার সেই ঘোষণাটা দিয়েছিলেন। পরবর্তীতে আমি মেজর জিয়া বলছি, সেই সংবেদনশীলতা আমি মেজর জেনারেল বলছি, জিয়াউর রহমান বলছি, সেটাকে তারা ফিরে পেয়েছিল। পরবর্তীতে আসেন, ইতিমধ্যে উনি বলেছিলেন যে যিনি নায়ক হওয়ার কথা ছিল তিনি হয়ে গেলেন খলনায়ক। ওনার কাছে সুযোগ এসেছিল বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা, স্বাধীন রাষ্ট্রটা, সেটা পুনর্গঠন করার জন্য। কিন্তু তখন আমরা কি দেখতে পেলাম? একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল, যে তৃণমূল মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা নিঃশর্তভাবে সমর্থন দিয়ে সংহতি প্রকাশ করে ওনাকে নেতা বানিয়েছিলেন, কাঁধে রাইফেল নিয়ে যুদ্ধে নেমেছিলেন নিঃস্বার্থভাবে যে মুক্তিযোদ্ধারা। পরবর্তীতে তারা দেখলেন সেই প্রান্তিক জনগোষ্ঠী, তারা দেখলেন তারা সেই ৭১-এর পূর্বের মতো তারাও আবার বৈষম্যের শিকার হচ্ছে, তারাও আবার শোষণের শিকার হচ্ছে। বরঞ্চ আওয়ামী লীগ নামক যে একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ, তারা তাদের দোসরদের লাইসেন্স পারমিট দিয়ে একটা অসাধু চক্র এবং একটা এলিট শ্রেণীর একটা চক্র তৈরি করেছিল। তখন মানুষ আবারও কিন্তু হতাশ হয়ে পড়েছিল, এবং যেই কারণে আমাদের প্রফেসর মামুন সাহেব যেটা বললেন যে ২৫শে জানুয়ারি ৪র্থ সংশোধনীর মাধ্যমে মানুষের কণ্ঠ যেভাবে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, সকল সংবাদপত্র, যেখানে ৪টি সংবাদপত্র থেকে সব করা হয়েছিল, এবং নিজেদের দলকে নিজেরাই কবর দিয়ে, আওয়ামী লীগকে কবর দিয়ে যখন বাকশাল নামক একটি রাজনৈতিক দলকে করা হয়েছিল, তখন মানুষ বুঝতে পেরেছিল যে তারা আবারও শোষিত, আবারও নিপীড়িত, আবারও প্রতারিত। সুতরাং সেইখান থেকে পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব, উনি যখন ৭ই নভেম্বরের সেই বিপ্লবের পরবর্তীতে উনি যখন রাষ্ট্র পরিচালনার একটা পাদপ্রদীপের আলোয় চলে এসছেন, তখন তিনি কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে আবার নতুনভাবে গড়ার একটা শুরু করেছিলেন। উনি রাজনৈতিক দল হিসেবে সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলগুলির অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, আইনের শাসন ফিরিয়ে দিয়েছিলেন। তখন মানুষ নতুন করে আবার সেই জিয়াউর রহমানকে পেয়েছিল। অর্থাৎ জিয়াউর রহমান সাহেব মানুষের সেই প্রত্যাশা পূরণ করার চেষ্টা করেছিলেন এবং পেরেছিলেন। কাকুন ভাই, আরেকটা বিষয় আমি জানতে চাইব যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে এই সংহতিটি করতে পেরেছেন, এই যে সিপাহীরা যে বিপ্লব করেছিল তাদেরকে তার উপর আস্থা রেখে যে সংহতি, এটি আসলে তার পূর্ববর্তী কাজের ওপর আস্থা রেখে, নাকি তার আসলে লিডারশিপের উপর আস্থা রেখে? এখানে দুটি বিষয়, আপনার যে দুটি পয়েন্টে বলেছেন, দুটি দিকে এখানে সম্পৃক্ত। প্রথমত হচ্ছে ওনার বিগত দিনের যে কর্মকাণ্ড, এবং আমি একটু আগে যেটা বলেছিলাম, যখন যুদ্ধ, সে দেশ যখন স্বাধীন হয়ে পড়েছিল, স্বাধীনতা অর্জন করেছিল, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পরবর্তীতে উনি কিন্তু ওনার পেশায় ফিরে গিয়েছিলেন। উনি কিন্তু তখন মানুষ, একটু আগে যেটা বললাম, মানুষ বুঝতে পেরেছিল যে নেতৃত্বের গুণ ওনার মাঝখানে আছে। রাষ্ট্রের প্রয়োজনে, দেশের স্বার্থে যখন প্রয়োজন, তখন তিনি রণাঙ্গনে চলে এসেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পরে উনি আবার নিজের কাজে ফিরে গিয়েছিলেন। সুতরাং মানুষের তখন কিন্তু একটা আস্থা চলে এসেছিল। অর্থাৎ সাধারণ মানুষ, দেশের মানুষ ওনাকে ভালোবেসেছিলেন। ওনার দেশপ্রেম, ওনার সততা, এটাকে তারা ভালোবেসেছিলেন। এবং ভাই যেটা বললেন, যে তার সাথে আমি একটু সাপ্লিমেন্ট করি, খালেদ মোশাররফ এবং রাশেদ মোশাররফ সাহেবের মা ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে যে মিছিলটা নিয়ে ৩২ নম্বরে গিয়েছিলেন, সেখানে খালেদ মোশাররফের মা কিন্তু বক্তব্যে একটি কথা বলেছিলেন, যে প্রয়োজনে ভারতের নিকট আহ্বান করেছিলেন যে সেনা হস্তক্ষেপ করে হলেও এই পরিস্থিতিতে ভূমিকা রাখার জন্য। তখন কিন্তু সেনাবাহিনীর সদস্যরা, সশস্ত্র বাহিনীর সদস্যরা এবং সাধারণ মানুষরা বুঝতে পেরেছিল যে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার জন্য 15ই আগস্টের মতো একটা দুঃখজনক ঘটনা ঘটেছিল,
71 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ একটা ভৌগোলিক সীমারেখা পেয়েছিল, কিন্তু আসলে প্রকৃতপক্ষে সার্বভৌমত্বটা পায়নি। তখন মানুষ বুঝতে পেরেছিল আবারও সার্বভৌমত্বটা হরণ করার জন্য কোনো একটা চক্রান্ত চলছে। তখন মানুষ কিন্তু সেই পুনরায় আবার শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেজর জেনারেল জিয়াউর রহমানের কাছেই ফিরে গিয়েছিল। সশস্ত্র বাহিনীর সদস্যরা তার উপরে বিশ্বাস রেখেছিল। দেশের সাধারণ মানুষের ভালোবাসা, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিশ্বাস, এই দুইয়ের সমন্বয়ে সেদিন এই বিপ্লব এবং এটি সংহতি হিসেবে আবির্ভূত হয়েছিল। ধন্যবাদ কাকুন ভাই, আপনার কাছে আবার আসবো। আমরা একটু ডক্টর মামুন আপনার কাছে একটু যেতে চাই। আমরা যে কথা বলছিলাম যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপিকে বলা হয় মানুষের ভালোবাসার দল, মানে আমরা এটা ছোটোবেলা থেকে শুনে আসছি। তো ঠিক এই মুহূর্তে এসে যখন আমরা দেখলাম যে সেই আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং তার যে উদার গণতান্ত্রিক মনোভাব ছিল, সেই জায়গা থেকে আমরা দেখলাম সিপাহীরা তার উপর আস্থা রেখেছিল এবং তার কর্মকাণ্ডের উপর। তখনও তিনি দল গঠন করেননি এবং সেই জায়গা থেকে তিনি উঠে এসে দল গঠন করলেন। এবং আজকের বাংলাদেশে কিন্তু সেই রেশ চলছে, আমরা যদি বলি, কারণ আমরা দৃশ্যমান বেগম খালেদা জিয়াকে দেখেছি যে জনতার কাছে কত বেশি জনপ্রিয়। তো ওই আদর্শে কিন্তু চলার কারণেই সেটি হয়েছে। তো এখন এই প্রেক্ষাপটে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ কতটুকু প্রয়োজন? না, আদর্শের জায়গায় একটু পরে যাই আমি, মানে ঠিক আছে ওটা ডিফাইন করে নিই একটু। সেটা হচ্ছে যে একটা জায়গায় মানে কেন উনি ইউনিটিটা আনতে পারলেন, সবাই কেন জিয়াউর রহমানের পপুলারিটি নিয়ে আমরা কথা বলি, বা আর্গুয়েবলি সবচেয়ে সৎ রাজনীতিবিদ দেশে, আর্গুয়েবলি না সম্ভবত, আর্গুয়েবলি শব্দটা সম্ভবত উনি এদেশের সবচেয়ে সৎ রাজনীতির প্রতীক। আমরা মৌলানা ভাসানীকেও স্মরণ করি, উনিও সৎ রাজনীতিবিদ ছিলেন। কেন উনি করতে পারেন, একটা জিনিস প্রথমে বুঝতে হবে যে আমাদের এখানে আমরা যখন বাঙালি বা বাঙালিত্বকে সামনে আনি, তখন বাংলা ভাষা এবং সংস্কৃতি কিন্তু সামনে আসে। কিন্তু এখানে বহু ভাষাভাষী মানুষের বাস যেমনি আছে, আবার বহু জাতিগোষ্ঠীর বসবাস এখানে আছে। একই সাথে এন্টিটি যে আলোচনাটা আমি করলাম, যে আপনার এন্টিটিটা ডিফাইন করা জরুরি ছিল। বাংলাদেশি জাতীয়তাবাদ শব্দটাকে ব্যবহার করে বা এই চিন্তার বা এই যে চেতনাটা ওনার, সেটার মাধ্যমে উনি প্রথমে জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছেন, যেটা বাংলাদেশি জাতীয়তাবাদ হবে। এখানে বাঙালিত্বের জায়গায় আমাদের ভাষা, আমাদের সংস্কৃতির জায়গায় আমরা বাঙালি, বাট আর একটি অংশ রয়েছে আমাদের জাতিগত। আমরা এই যে আলাদাটা হওয়া, এটা অনেকে কিভাবে দেখবেন আর্গুমেন্টটাকে আমি জানি না। স্বাধীনতার পরে যে আমি বাংলাদেশি, এই যে শব্দের সাথে আমি আমার দেশ বাংলাদেশ, আমি আবার বলতাম আমি বাঙালি, একটা দোতনার জায়গাটাও কিন্তু ঠিক যায় না আন্তরিকতা। যখন আমি বলি যে আমি বাংলাদেশি, আমার আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা একটা অন্যরকম শোনায়। এটা হয়তো বা ভিন্ন মত কারো থাকতে পারে, সেটা আমি রেসপেক্টফুলি বলছি। এটা খুব বড় জিনিস ছিল জাতিকে একসাথে করার ক্ষেত্রে। আরেকটা জিনিস দেখেন যে জায়গাগুলোতে প্রবলেম ছিল, যে জায়গাগুলোতে একটু উদার হওয়া, অন্য দলকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া বা বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসা, ইসলাম ভিত্তিক রাজনীতিকে ধর্মভিত্তিক রাজনীতিকে ইনক্লুড করা, আপনার মিডিয়ার যে টুটি চিপে ধরা হয়েছিল, যেমন উনিও বলেন যে 4টা সংবাদপত্র ছাড়া সব কিছুকে নিষিদ্ধ করা ছিল, সেটাকে করে দেওয়া। মানে শুরুতে উনি মেসেজটা দিতে পেরেছিলেন যে দিস ইজ হোয়াট আই এম ডুইং, এবং আদর্শের জায়গাটা উনি নির্ধারণ করতে পেরেছিলেন যে একটা মধ্যপন্থার রাজনীতি উনি করবেন, না বাম ঘরানার, না টোটালি ডান ঘরানার। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এখনও অনেক রাজনৈতিক দল তৈরি করছে, আমি নামটা এনসিপি নিতেই চাই, বাট স্টিল they are not able to define যে কোন দিকে যাবে। কিন্তু একজন ইয়াং সোলজার, একজন বুঝতে পেরেছিলেন যে প্রথমে এন্টিটিটা ঠিক করতে হবে এবং রাজনীতিটাকে ডিফাইন করতে হবে, সেটা জিয়াউর রহমান করতে পেরেছিলেন। কিন্তু যে জায়গাটাতে আমি গুরুত্ব দিতে চাই, সেটা হচ্ছে তার রাজনীতির মূল যতটা না ছিল ডান বামপন্থী, যতটা ছিল আদর্শের জায়গায় অবশ্যই অ্যাপ্রিসিয়েবল, কিন্তু কর্মসূচিটা তার ছিল মানে একটা লক্ষ্যভেদী, ওই সময়ের বাস্তবতায় লক্ষ্যভেদী একটা কর্মসূচি, যেটাকে উনি শুরু করেছেন 8 দফা দিয়ে, পরে ওটাকে উনি 19 দফায় নিয়ে আসেন। আপনি যদি 19 দফাতে দেখেন, আপনি 19 দফার মধ্যে কী ছিল না? 19 দফায় কৃষি ছিল, 19 দফায় জন্ম নিয়ন্ত্রণ ছিল, 19 দফায় বৈশ্বিক সম্পর্ক নির্ধারণ ছিল, শ্রমিকদের উন্নয়ন ছিল, প্রশাসনিক হোয়াট নট। ওই সময়ের বাস্তবতায় 19টা দফায় যদি আপনি দেখেন, সেটা ওখানে ছিল। আর একটা কারণে উনি মানুষের মণিকোঠায় গিয়েছিলেন, সেটা হচ্ছে যে মানুষটিকে মনে করা, যে আপনি যদি শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীও পড়েন, দেখবেন যে মানুষের সাথে মিশছে, গ্রামে যাচ্ছে, অমুক ঘাটে হচ্ছে, এখানে কথা বলছে, মানুষের সাথে সংযোগটা ছিল। আপনি গুণে দেখেন যে উনি রাষ্ট্রপতি হওয়ার পরে প্রধানমন্ত্রী হওয়ার পরে কত জায়গায় গেছেন, গ্রামে গঞ্জে যান নাই।
জিয়াউর রহমান অন দি আদার হ্যান্ড থাকলেন একজন সেনা অফিসার, সবসময় কাটলেট, চামচ, কাঁটা চামচ, অ্যাপ্রন, টেবিল, মানে একটা অন্যরকম লাইফস্টাইল। উনি গিয়ে দেখলেন, আপনি জিয়াউর রহমানকে দেখলেই আপনার ছবি মানুষ পটে আসবে, এতটুকু গেঞ্জি পরা, কোদাল হাতে বা গাছ লাগাচ্ছে, খাল কাটছে, ইয়ে করছে। এই ছবিগুলি শুধু ছবি ছিল না, এই ছবি ছিল তখন মানুষের আকাঙ্ক্ষা পূরণের প্রতীক, যে উনি রুট লেভেল রাজনীতিতে যাওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ যে সংযোগটা তৈরি করা উচিত ছিল শেখ মুজিবের মাটি ও মানুষের সাথে, সেই সংযোগটা একজন সেনা অফিসার হয়ে জিয়াউর রহমান উল্টাটা করলো, সে মাটি ও মানুষের সঙ্গে সংযোগটা তৈরি করার চেষ্টা করলো। এই যে কর্মসূচি এবং এই আদর্শ কর্মসূচি এবং তার যে ওনার নিজের যে জনগণের সাথে শিকড়ের সাথে সম্পর্ক তৈরি করা যে মানসিকতা, সেটাই আসলে ওনাকে এই মহান করতে তুলেছিল। একটা জিনিস না বললেই নয়, যে শুধুমাত্র তো এই 19 দফা নয়, আপনি যদি ওনার অ্যাকশনগুলো দেখেন, যে জনসম্পদকে ব্যবহার করা বা কৃষি, যে ওই সময়ের যে আমাদের অর্থনীতি, আমার মানুষ আছে, আমার জমি আছে, সো আমার কি নাই সেইগুলোকে ডিফাইন করতে গেলে, সেটা ডিফাইন করতে গেলে কিন্তু উনি বের করে ফেললেন যে আমার জনসংখ্যা রপ্তানি করতে হবে। সেইখানে অপরচুনিটি তৈরি করতে গিয়ে উনি দেখেন যে আমার অনেক জনসংখ্যা, সো হোয়াই নট টেক্সটাইল ইন্ডাস্ট্রি। সেই যে ওনার দুটো ইনোভেশন ইকোনমির ক্ষেত্রে এখন পর্যন্ত অর্থনীতির দুটো বড় পিলার, সেই দেশ গার্মেন্টস বা সেই কুয়েত বা মধ্যপ্রাচ্যে জনসংখ্যা রপ্তানি, সেটি কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশের অর্থনীতির পিলার এখন পর্যন্ত। সো এই জন্য শুধুমাত্র ওনাকে এই পপুলারিটির ডেফিনেশনে ডিফাইন না করে, আপনি অ্যাকশন ভিত্তিক দেখেন, যে সুগঠিত রাজনীতি, দলের আদর্শ নির্ধারণ করা, কর্মসূচি নির্ধারণ করা এবং সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে নিজে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের কাছে কর্মসূচি নিয়ে যাওয়া। আপনি থিঙ্কিংটা দেখেন, যে আপনি নিশ্চয়ই শুনেছেন, আপনি ভাইও জানেন, যে যখন উনি কোনো রাষ্ট্রীয় সফরে কোথাও যেতেন বা লোকালি ট্রাভেল করতেন, নট অলওয়েজ বাট অনেক সময় উনি সাথে করে এই যে বিমান জার্নির যে সময়টা হতে পারে বা এয়ারপোর্টে ওয়েটিং লাউঞ্জের সময় যেটা হতে পারে, ওই সময় বিশেষজ্ঞদের সাথে মিটিং করতেন। তাহলে একটা তার জীবনটা কিন্তু সংক্ষিপ্ত, কিন্তু একটা মানুষ কতটা ইফেক্টিভ চিন্তা করলে, দেশের জন্য আপনি এই সময়টা কাজে লাগাতে পারবেন, ওই সময়টাকে উনি কাজে লাগিয়েছেন যে এক্সপার্টদের সাথে। মানে যদি এই সময়ের সাথে কানেক্ট করতে চাচ্ছি বিষয়টি, আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এখন কতটুকু প্রফলিত রয়েছে? শুধু আদর্শ না, আমরা দেখতে পেয়েছি যে 31 দফা দিয়েছেন তারেক রহমান, কিন্তু আসলে সেই 19 দফা থেকে তার এই 31 দফা বর্ধিত করা হয়েছে। এখানে ডাইনামিজম কি রয়েছে সেটি দেখেন। জিয়াউর রহমানের সাথে তারেক রহমানের একটা, আমি বলবো শব্দটা চিপ হলেও দর্শকদের বোঝা যায় যে কপালের মিল রয়েছে। যাকে জিরো বানানোর চেষ্টা করা হলো, মিথ্যা দুর্নীতির মামলা দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে, নির্যাতন করে, কারাগারে পাঠিয়ে নিষ্পেষণ করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো, যার রাজনৈতিক চ্যাপ্টারই শেষ হয়ে যাওয়ার কথা। বিধির কি বিধান, ঠিক একটু আগে যেমন আমি আলোচনাটা করছিলাম শেখ মুজিব এবং জিয়াউর রহমানের তুলনা করে, বিধির কি বিধান আবারও তার বাবার মতো তার সামনে সুযোগ এসেছে ইতিহাসের বরপুত্র হয়ে যাওয়া। এবং তার বাবা যেভাবে ভূমিকা রেখেছিলেন, তারেক রহমান কিন্তু সেই একই রকমের ভূমিকাটা রেখেছেন। অর্থাৎ পলিটিক্যাল যে ভ্যাকুয়াম, সেটা কিন্তু উনি বুঝতে পেরেছেন। আজকে আমরা হয়তো বা এটা বায়াস শোনাবে যেন শিক্ষক হিসেবে, বাট আজকে যখন আমরা জুলাই সনদ সংস্কার অনেক কিছু নিয়ে কথা বলছি, এখন যারা বড় বড় বাগাড়ম্বরপূর্ণ কথা বলছে বা একেবারে আলটিমেটাম দিয়ে দিচ্ছে, বুঝলাম আমি না হয় সময়ের সুযোগের কারণে গুপ্ত রাজনীতির মধ্যে আমাকে যেতে হয়েছিল, কিন্তু আমার তো কর্মসূচি বা আমার একটা রিফর্ম এজেন্ডা দিতে কোনো সমস্যা ছিল না। তো সেই সময় তো তারেক রহমান এটাকে 21 থেকে বাড়িয়ে 27 থেকে বাড়িয়ে 31 দফায় গেছে। এটা এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমি যেমন একটা জিনিস বললাম যে শেকড়ের রাজনীতি, 88 সালে যখন তারেক রহমান বিএনপির সদস্য হন, উনি কিন্তু বগুড়ার একটা ইউনিয়নের বারগলি থানার সদস্য হিসেবে রাজনীতি শুরু করেছিল। এবং আই থিঙ্ক ইউ ক্যান অলসো রিকল, যখন আমি সাংবাদিকতা করতাম শিক্ষকতা করার আগে, আমিও তার সফর সঙ্গী হিসেবে সফরে গেছি বিভিন্ন জায়গায়। উনি কিন্তু সারা দেশ চষে বেরিয়েছেন। এবং এখনো দেখেন তার বাবা বলছিল যে বক্তব্য শুনলেন যে আপনার ভিটে মাটিতে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে, আপনি সবজির চাষ করেন, ওখানে আরেকটা ফলান। তারেক রহমান সাহেব এবার 2টা মেজর ডিক্লারেশন দিয়েছে, একটার নাম ফার্মার্স কার্ড আর একটার নাম ফ্যামিলি কার্ড। দুটোই কিন্তু আপনার আমার জন্য না, যারা মধ্যবিত্ত তাদের জন্য না, যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদের রাজনীতি করার চেষ্টা করছেন উনি। আরো একটা জিনিস দেখেন যে সময় একেবারে শেষ, আমরা এটা বলে শেষ করি। আরেকটা জিনিস দেখেন যে ওই জিয়াউর রহমানের একটা প্ল্যান ছিল যে রাজনীতিতে পেশাজীবীদের সংমিশ্রণ ঘটানো।
যে রাজনীতিতে এক্সপার্টদের সম্মিশ্রণ ঘটানো। আপনি হয়তোবা তারেক রহমানের সামনে এই সুযোগটা ছিল না, বাট আপনি যদি 1 বছরে দেখেন, আপনি যদি বিএনপি বিভিন্ন টিম গঠন করছে, রিফর্ম, এডুকেশন রিফর্মের কাজ করছে, হেলথের কাজ আমি জানি ওনারা অনেকে করছেন, ইন্ডাস্ট্রির কাজ করছেন, ইকোনমিক্সের কাজ, হয়তো এখন অনেক কিছু জানে না, কিন্তু তার বাবার মতো কিন্তু উনিও এই কাজগুলো করছেন। তার মানে হচ্ছে জিয়াউর রহমান স্টিল রিলেভেন্ট, কিন্তু কোনটা রিলেভেন্ট হয়তো পার্সোনালিটি পরিবর্তন হয়েছে একজন থেকে আরেকজন, টেকনোলজি ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু তার যে চিন্তা চেতনা এবং ফিলসফি সেটা রিলেভেন্ট, এবং সে কারণে খালেদা যেমন এটাকে ফলো করেছেন, এখন তারেক রহমান সেটাকে ফলো করছে। আমরা ডক্টর প্রফেসর রেজা কাকুন আপনার কাছে একটু যেতে চাই। স্যার যেমনটি বলছিলেন যে পাশাপাশি আমরা জানি যে ভিশনারি লিডার হিসেবে, যেমন আমরা যদি বলি সার্কের কথা বলি, সেখানে কিন্তু উনি এই যে লিডারশিপটি তৈরি হয়েছিল ওর মধ্য দিয়ে এতগুলো এশিয়ান দেশগুলোকে একসাথে করা, সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে বিভিন্ন প্ল্যান করা, স্বাস্থ্য খাতের একেবারে আমি যদি বলি একেবারে শিশুদের জন্য উনি যে শিশুদের জন্য করেছেন, বিশেষ করে শিশু একাডেমি সারা দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, সেই জায়গাগুলোতে আসলে এখনও আমরা এই যে দীর্ঘ সময় পরেও কিন্তু দেখিনি এভাবে আসলে প্ল্যান করে কাজ করার জন্য। সেই জায়গাটি আসলে পূরণ করার জন্য আগামী দিনে আমাদের কিভাবে আগাতে হবে? আগামী দিনে কিভাবে আগাতে হবে, প্রথমত এই কিভাবে আগাতে হবে সেই পরিকল্পনা অবশ্যই জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত যে দল, সেই দলের বর্তমান নেতৃত্বে যিনি আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই ভিশনারি একটা চিন্তাভাবনা তো আছেই। তবে কিভাবে আগাতে হবে বা কিভাবে কাজ করতে হবে অন্যান্য বহির্বিশ্বের সঙ্গে, তার জন্য প্রয়োজন আগে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে। এর আগে তো সব রাজনৈতিক দলগুলোতে একই প্ল্যাটফর্মে আনারও একটি বিষয় রয়েছে, অনেকগুলো দেশকে একীভূত করেছেন। আমরা একটা শুধু বাংলাদেশকে এক করতে এক প্ল্যাটফর্ম নিয়ে আসতে পারবো না? ইনশাল্লাহ পারবো। তার একটা প্রমাণ হচ্ছে আপনি দেখেন রাষ্ট্র পুনর্গঠনের জন্য যে 31 দফা যেটা প্রণয়ন করা হয়েছে, তার আগে 2022 সালে কিন্তু প্রথমে 27 দফা প্রণয়ন করা হয়েছিল। পরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সকল রাজনৈতিক শক্তি, যে সকল প্ল্যাটফর্ম, যে সকল সমাজ, যারা যে সকল গোষ্ঠী যারা সকলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিল, তাদের সকলকে নিয়ে, সকল রাজনৈতিক দলকে নিয়ে তাদের সকলের সঙ্গে বসে সেই 27 দফাকে পরবর্তীতে 31 দফায় প্রণীত করা হয়। অর্থাৎ উনি সকল রাজনৈতিক দলগুলিকে গণতন্ত্রের বিশ্বাসী, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী এবং প্রগতিশীল রাজনীতিতে বিশ্বাসী সকলকে নিয়ে কিন্তু একত্রে বসেই এই 31 দফা প্রণয়ন করেছেন। অর্থাৎ সকলকে, আপনি যেটা বললেন যে সকলকে এক করার যে ভাবনাটা, সেটা কিন্তু প্রতিফলিত হয় এখানে। দ্বিতীয়ত আপনি আসেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে যে আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যদি জাতীয়তাবাদী দল আসতে পারে, তাহলে রেইনবো গভর্নমেন্ট, আপনি ইতিমধ্যে জেনেছেন রেইনবো গভর্নমেন্টের কথা বলা হয়েছে। অর্থাৎ সকল রাজনৈতিক দলগুলিকে নিয়ে, তাদের প্রতিনিধিদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনার একটা চিন্তাভাবনা। এ থেকেই বোঝা যায় যে আমাদের বিএনপির কিংবা জিয়াউর রহমানের প্রকৃত উত্তরসূরি হিসেবে তারেক রহমান সাহেবের যে চিন্তাভাবনা, সকলকে একত্রে সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনা, ঠিক তেমনিভাবে ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি বিএনপি আসে, ঠিক একই রকম ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একসাথে একই প্ল্যাটফর্মে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করার চিন্তা ভাবনা রয়েছে। ধন্যবাদ ডাক্তার কাকন, ধন্যবাদ ডক্টর মামুন, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আসলে আজকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা এই কারণেই যে বাংলাদেশে এখন যে সংকট, গণভোট কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তঃকন্দলের যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি, এগুলো আমরা আশা করি খুব শিগগির সমাধান হয়ে যাবে এবং এটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ, যে স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব হয়েছিল, সেটি এগুতে থাকবে। সে প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ।